নমস্কার, আপনারা শুনছেন 221B হ্যারিসন রোড। বাংলার ভূত, বাংলার ভয়, উল্টোপাল্টা গল্প নয়। আমি সুমি, আর আমার সাথে রয়েছে প্রত্যয়। আপনাদের সবার থেকে অনেক ভালো রেসপন্স পাওয়ার পর আমরা আবার ট্রু হরারের সেকেন্ড এপিসোড নিয়ে চলে এলাম। আজ একটা নয়, দুটো নয়, আপনারা শুনবেন 3টে হাড় হিম করা সত্যি ভৌতিক ঘটনা। বেশি দেরি না করে আমি প্রথম মেইলটা পড়তে শুরু করছি। হ্যালো দাদা, আমি দীপঙ্কর মেদ্দা। ব্যান্ডেল শহর থেকে প্রায় 40 কিলোমিটার দূরে একটা ছোট্ট গ্রামে আমার বাড়ি। ছোটবেলা সেখানেই কেটেছে, খেলার মাঠ, পুকুর আর নিরিবিলি রাতের মাঝে। প্রথমেই বলতে চাই, তোমাদের নতুন সিরিজ ঘটনাটা সত্যির প্রথম এপিসোডটা ভীষণ ভালো লেগেছে। ঘটনাটায় খুব হরর ছিল, আর তোমাদের সাউন্ডটাও, দুটোই দারুণ ছিল। থ্যাংক ইউ সো মাচ। পড়ছি, শেষ পর্যন্ত শুনে একদম গা ছমছম করছিল। আমি কাজের জন্য এখন কলকাতায় থাকি। সারাদিন ধরে ডিউটি করতে হয়, খুব পরিশ্রম হয়, কিন্তু দিনের শেষে তোমাদের গল্প শুনলে যেন একটু আলাদা শান্তি পাই। আমার ফ্যামিলি অবশ্য এখনো গ্রামেই থাকে, কিন্তু আমি যেখানে থাকি না কেন, তোমাদের গল্পই আমার রোজকার রাতের ঘুমানোর সঙ্গী। ঘুমোতে যাওয়ার আগে তোমাদের গল্প শোনা এখন প্রায় অভ্যাস হয়ে গেছে। আশা করি দীপঙ্কর, আর কয়েকদিন পরে আমাদের এই ট্রু হরর সিরিজটাও তোমার রোজকার রাতের ঘুমানোর সঙ্গী হয়ে উঠবে। আচ্ছা, কন্টিনিউ করছি। আমার বউও তোমাদের গল্পগুলো ভীষণ ভালোবাসে। ওর নাম অপর্ণা। ওকে একবার প্লিজ হাই বলে দিও। হ্যালো অপর্ণা, আশা করি খুব ভালো আছো। আশা করি 221B হ্যারিসন রোড শুনছো, অ্যান্ড কিপ লিসনিং। আমি ছুটি পেলে যখন বাড়ি যাই, তখন অনেক সময় দুজনে বসে লাইট অফ করে একসঙ্গে তোমাদের গল্প শুনি, আর তারপরে কে বেশি ভয় পেল সেটা নিয়ে হাসাহাসি করি। একটা মজার কথা শেয়ার করছি। আমাদের প্রেম করে বিয়ে, আর সেই সময় থেকেই আমরা দুজনেই তোমাদের গল্প শুনি। বলা যায় তোমাদের গল্প আমাদের দাম্পত্য জীবনেরও একটা ছোট্ট অংশ হয়ে গেছে। ঘটনাটা, মানে যেটা আজ আমি শেয়ার করব, এটা আমি শুনেছিলাম আমার খুব ভালো বন্ধু আর কলিগ বাপ্পার মুখে। ওর এক পায়ে অনেকটা জায়গা জুড়ে একটা পোড়া দাগ আছে। সেই পোড়া দাগের গল্প শুনতে গিয়েই আস্তে আস্তে এই ভয়ঙ্কর ঘটনাটার কথা ওর কাছ থেকে জানতে পেরেছিলাম। ও আর প্লিজ দাদা, যদি এটা সিলেক্ট হয় তাহলে এটা অপর্ণাকে আমার তরফ থেকে একটা সারপ্রাইজ। এই ছিল আমাদের মেলের ইন্ট্রোটা। খুব ভালো লাগলো দেখে যে আমাদের 221B হ্যারিসন রোডের মাধ্যমে আস্তে আস্তে মানুষে নিজেদের প্রিয়জনদের সাথে ছোট ছোট সারপ্রাইজেস, ছোট ছোট উইশেস শেয়ার করে নিচ্ছে। খুব ভালো লাগলো দীপঙ্কর, তুমি যে ডিটেলসগুলো শেয়ার করলে। আমাদের খুব ব্লেসড ফিল মনে হলো যে 221B হ্যারিসন রোড তোমাদের সংসারের একটা ছোট্ট অংশ হয়ে উঠেছে। এগুলোই পাওয়া, এই পাওয়াগুলোর জন্যই আমাদের এই কাজ। তাহলে আর দেরি না করে ঘটনাটা যেটা দীপঙ্কর পাঠিয়েছে এবার শুনে নিচ্ছি প্রত্যয়ের গলায়। ঘটনাটা বর্ধমান দিকের এক প্রত্যন্ত গ্রামে। বছর 6 আগের এক কনকনে শীতকালের রাত। বাপ্পা তখন কয়েক বছর হলো নতুন চাকরি জয়েন করেছে ব্যান্ডেলের একটা ইলেকট্রনিক্স শোরুমে। তার বাড়ি একদম আবার গ্রামের সাইডে, ফলে রোজ অনেকটা পথ নানা ঝামেলা করে কাজের জায়গায় যাতায়াত করতে হতো ওকে। রাস্তায় কিছু একটা হলেই বাড়ি ফিরতে অনেক রাত হয়ে যেত। তাই খানিকটা টাকা জমিয়ে ইএমআইতে একটা হিরো স্প্লেন্ডার প্লাস বাইক নিয়েছিল ও। বাড়ির প্রথম মোটর গাড়ি, সবাই খুব খুশি। বাপ্পার রোজকার যাতায়াত সময়টাও
অনেকটা কমে গেছিল। কিন্তু সেদিন সে যেই দোকানে কাজ করত সেখানে একটা ডিলার মিট থাকায় সব এমপ্লয়ীদের বেরোতে বেরোতে দেরি হয়ে গেল। ওর যে দেরি হবে সেটা বেরোনোর আগে বাড়িতে একবার ফোন করে জানিয়ে দেওয়ার সময় ওর দাদা ওকে বলল যে সাবধানে আসিস, এদিকে হঠাৎ বৃষ্টি হয়েছে। এটা শুনে ও একটা পলিথিনে ফোনটা মুড়ে নিল। ডিসেম্বরের রাত, চারিদিকে ধীরে ধীরে কুয়াশা নামতে শুরু করেছে, কনকনে ঠান্ডা পড়েছে, আর বাইকে হাওয়ায় বাপ্পার ফুল হাতা সোয়েটার আর পাতলা উইন্ডচিটার এই ঠান্ডায় একদমই কাজ দিচ্ছে না। ঠান্ডায় হাত দুটো একেবারে অসাড় হয়ে আসছে। হ্যান্ডেল ধরে থাকতে খুব কষ্ট হচ্ছে। নিঃশ্বাস নিলে মনে হচ্ছে পেটের নাড়িভুড়ি পর্যন্ত ঠান্ডা হয়ে যাচ্ছে। রোজকার মতোই কাজ সেরে ফেরার পথে হাইওয়ে ছেড়ে ওদের গ্রামের দিকের যাওয়ার রাস্তাটার মোড়ে চায়ের দোকানটায় দাঁড়ালো বাপ্পা। তখন রাত প্রায় 10টা বেজে গেছে। এই ঠান্ডায় একটু গরম গরম চা আর কড়া নেভিকাট খুব দরকার। এখানে দাঁড়ানোটা ওর কাছে একটা রুটিনের মতো। যত রাতই হোক ওই কাকার দোকানে না থামলে যেন দিনটাই শেষ হয় না ওর। দোকানের সামনে বাইকটা দাঁড় করিয়ে হাত ঘষতে ঘষতে একটু উনুনটার কাছে গিয়ে দাঁড়ালো ও। এখান থেকে ওদের গ্রাম এখনো প্রায় 5-6 কিলোমিটার দূরে। সামনের পুরো এলাকাটা একেবারে ফাঁকা, কোনো ঘরবাড়ি নেই, আলো নেই, শুধু রাস্তা আর অন্ধকার। সন্ধ্যার সময় যে 2-4 জন লোক চা খেতে দাঁড়ায়, আজ কুয়াশা আর ঠান্ডার জন্য তারাও নেই। দোকানটা পুরো ফাঁকা। দোকানদারও তাড়াতাড়ি ওকে চা আর সিগারেট দিয়ে দোকান গুছোতে শুরু করলো। এই ঠান্ডায় সেও আজ বেশি দেরি করতে চাইছে না। এই জায়গাটা খুব শুনশান। এই শীতের রাতে তো খুবই। মুখে ধরা সিগারেটটার পোড়ার শব্দও পরিষ্কার আসছিল ওর কানে। চা শেষ করে উইন্ডচিটারটার চেনটা গলা পর্যন্ত তুলে নিল বাপ্পা। হেলমেটটা পরে বাইকে উঠে আবার স্টার্ট দিল। পিচ ঢালা রাস্তাটা একেবারে সোজা চলে গেছে ওদের গ্রামের দিকে। এদিকটাতে ঢুকতেই কুয়াশা আরও ঘন হয়ে এলো। সামনে 10-15 ফুটের বেশি কিছু পরিষ্কার দেখা যাচ্ছিল না। হেডলাইটের আলো কুয়াশায় ধাক্কা খেয়ে ছড়িয়ে পড়ে আরও ঘোলাটে করে দিচ্ছে। ওদের গ্রামের বাইরে এই রাস্তার একপাশে শুকনো নদীর খাতের ধারে একটা পুরনো প্রায় পরিত্যক্ত শ্মশান আছে। প্রায় পরিত্যক্ত কারণ এখন গ্রামের ওদিকটায় একটা নতুন শ্মশান হয়েছে। সেখানে ইলেকট্রিক চুল্লি বসানো, তাই গ্রামের বেশিরভাগ লোকজন ঠেকায় না পড়লে এখানে আসে না। এই পুরনো শ্মশানে দিনের বেলাতেও লোকজন খুব একটা আসে না, আর রাত হলে তো কথাই নেই। কুয়াশার মধ্যে শ্মশানের ধারের কালো গাছগুলো দূর থেকে ছায়ার মতো দাঁড়িয়ে থাকে। দেখলে গাটা সত্যিই ছমছম করে। রাস্তার অন্য পাশে বড় বড় শাল আর সেগুন গাছের জঙ্গল। এই রাস্তাটা দিয়ে দিনের বেলায় গাড়ি, টোটো, অটো চলাচল করলেও রাত নামলেই ধীরে ধীরে সব বন্ধ হয়ে যায়। এই সময় রাস্তা দিয়ে খুব কম লোকই যাতায়াত করে। চারিদিকে এমন একটা নির্জন ভাব, শুধু বাইকের ইঞ্জিনের আওয়াজ আর ঠান্ডা হাওয়ার শব্দ ছাড়া আর কিছু শোনা যাচ্ছে না। নির্জন রাস্তাটা দিয়ে বাপ্পা একা একা বাইক চালিয়ে যাচ্ছিল। কুয়াশা এত ঘন হয়ে এসেছে যে ও বেশি স্পিডে যাচ্ছে না। প্রায় মিনিট 5 চালানোর পর হঠাৎ বাপ্পার বাইকের ইঞ্জিন দুবার হেঁচকে তুলে
হার্ট ফেল করে বন্ধ হয়ে গেল। বাইকটা গড়তে গড়তে গিয়ে দাঁড়িয়ে পড়ল রাস্তার ধারে একটা বড় শাল গাছের তলায়। বাপ্পা স্ট্যান্ড করে নেমে দাঁড়ালো। ওই রাতের বেলায় এমন একটা নির্জন জায়গার মাঝখানে এরকম উটকো ঝামেলায় পড়লে দুশ্চিন্তা আর বিরক্তির মধ্যে কোনটা বেশি হয় তা বোঝাই যায় না। বাপ্পা বাইকের থেকে নেমে বোঝার চেষ্টা করলো যে কি হয়েছে, কিন্তু খানিকক্ষণ আন্তাবড়ি হাতড়ানোর পরেও কিছুই বুঝে উঠতে পারল না। ও এই সবে কয়েক মাস আগে বাইকটা কিনেছে। কিসের থেকে কি হয় বা কি হলে কি হতে পারে ও কি আর অত জানে? এদিকে বাইকের ট্যাঙ্ক অর্ধেকের থেকে বেশি ভর্তি। স্প্লেন্ডার বলে কথা, তেল নিয়ে কেউ অত আবার ভাবে নাকি? মোবাইলেও নেটওয়ার্ক নেই যে ওর দাদাকে একটু আসতে বলবে। এবার কি করবে বাপ্পা ভাবছে। এমন সময় কুয়াশা মাখা গাছপালার আড়াল থেকে খচমচ করতে করতে একটা লোক উঠে এসে দাঁড়ালো রাস্তার উপর। লোকটা খুব সাধারণ জামা প্যান্ট পরে আছে, তার উপর একটা সোয়েটার আর মাথা সমেত শাল মুড়ি দেওয়া। খানিকক্ষণ ঠায় দাঁড়িয়ে বাপ্পাকে বাইকের পাশে বসে খুটখুট করতে করতে দেখে সে কাছে এসে বলল, কি হয়েছে ভাই? এই পরিস্থিতিতে অন্তত একটা মানুষকে দেখে বেশ খানিকটা চিন্তামুক্ত হলো বাপ্পা। সে লোকটাকে নিজের পুরোপুরি পরিস্থিতিটা বুঝিয়ে দিল। লোকটা ওর কথা শুনে খানিকক্ষণ ভাবল, তারপর বলল, আমি তো বাইক সারাতে পারি, দেখি তো কি হয়েছে। লোকটা বাইকটার চারিদিকে দুটো পাক মেরে ঝুঁকে টুকে খুটখাট করে ইঞ্জিনের কাছে সব নেড়েচেড়ে ভালো করে দেখে বলল, দেখে তো মনে হচ্ছে ফুয়েল লাইনের গন্ডগোল হয়েছে, ঠিক করে দিতে পারি, আপাতত কাজ চলে যাবে, দিগরা পৌঁছে যেতে পারবে। দিগরা হচ্ছে বাপ্পাদের গ্রামের নাম। লোকটার কথা শুনে বাপ্পা খুব উত্তেজিত হয়ে গেল। ব্যস্ত হয়ে বলল, করে দিন না দাদা, আমি যত লাগে তত দেব। কিন্তু এবারে একটা অদ্ভুত কথা বলল লোকটা। সে বলল যে তার টাকা লাগবে না, বদলে ওকেও একটু সাহায্য করে দিতে হবে। বাপ্পাও এটা শুনে খুব আশ্চর্য হলো। যা বোঝা যাচ্ছে লোকটা নিশ্চয়ই মেকানিক, বাইকের কাজটা জানে। তার বাইকটা সারিয়ে দেওয়ার বিনিময়ে সে টাকা চাইবে নিশ্চয়ই, সেটাই স্বাভাবিক। কিন্তু তার বদলে আবার কি কাজ করে দিতে বলছে লোকটা? বাপ্পা বলল, মানে টাকা তো দেব আপনাকে। লোকটা এবারে বলল, না না, আমার টাকা লাগবে না, তুমি একবার খালি আমার সাথে চলো, এখানেই কাছেই একটা জিনিস একটু ধরে দিতে হবে, আমি একা একা পারবো না। এই কথাটা শুনে একটু সন্দেহ লাগলো বাপ্পার। লোকটার কোনো বদমতলব নেই তো? যদি লোকটা ওকে কোনো ভুলিয়ে ভালিয়ে ঝোপঝাড়ে ঢুকিয়ে ওর মাথায় বাড়ি টাড়ি মেরে ফেলে রেখে দেয়, হয়তো ওর এক বা একাধিক সাগরের আশেপাশে ঘাপটি মেরে বসে রয়েছে এরম কিছুরই অপেক্ষায়। সুযোগ পেলেই ওর নতুন বাইকটা ঝেপে দেবে। বাপ্পা খুব সতর্ক হয়ে গেল। ও লোকটার প্রস্তাবটা এড়িয়ে যাওয়ার জন্য বলল লোকটাকে যে, আপনি সারিয়ে দিন, আমি টাকা দিয়ে দিচ্ছি। কিন্তু লোকটা এবারে ওকে জানালো যে সেও এই নির্জন জায়গায় একটা বিপদে পড়ে ফেঁসে গেছে। বাপ্পা দনুমনো করছে দেখে লোকটা এবারে নিজের পরিচয় দিল। আরে বাবা, আমিও যে একটু বিপদে পড়েছি, চিন্তা করো না, আমিও এই গ্রামেরই লোক। তুমি ফিরে জিজ্ঞাসা করো সুভাষ হাজরার ভাই, ওই যে
ছোট বাজারের মোড়ে যে কেউ বলে দেবে। একবারেই সন্দেহটা প্রায় কেটে গেল। ওই ছটবাজার ওদের বাড়ি থেকে খুব একটা দূরে নয়। হাজরার মুদির দোকানটাও চেনে। বাপ্পা বলল, ও আচ্ছা, বুঝতে পেরেছি, ওই পুরনো মুদির দোকানটা তো? লোকটা বলল, আরে হ্যাঁ, ওটা তো আমার দাদারই দোকান। না করো না ভাই, বেশি কিছু না, একটু একটা মাল ধরে দিতে হবে, আমি কিছুতেই তুলতে পারছি না। বাপ্পা এবারে অনেকটাই আশ্বস্ত হলো। লোকটা একেবারে অচেনা নয়, বরং তাদের গ্রামেরই, হয়তো তাদের বাড়ির কাছেই থাকে। একটা সামান্য সাহায্য করে দেওয়া শুধু উচিতই নয়, একটা কর্তব্যের মধ্যেও পড়ে। লোকটাও নিশ্চয়ই ওর মতোই একলা একলা বিপদে পড়েছে। এই অবস্থায় টাকা পয়সার কথা তোলার দরকার নেই, একে অপরকে সাহায্য করে দিলেই হলো। বাপ্পা হাঁপ ছেড়ে বলল, ও এই ব্যাপার, আচ্ছা চলুন চলুন, দেখি কোথায় যাব। লোকটা বলল, হ্যাঁ হ্যাঁ, বাইকটা লক করে দাও, এসো, এবার পিছনে এসো। থ্যাংক ইউ ভাই। ওরা হাঁটা লাগালো। রাস্তা থেকে নেমে লোকটা বাপ্পাকে ঝোপঝাড়ের মধ্যে দিয়ে একটা সরু পথ দেখিয়ে নিয়ে যেতে লাগলো। পথটা একদম পায়ে হাঁটা ফিতের মতো সরু, দুপাশে ঘন ঝোপঝাড়। হাঁটতে হাঁটতে বারবার মুখের সামনে ডালপালা চলে। মাঝে মাঝে মাথা নিচু করতে হচ্ছে, আবার কোথাও কাঁটা লেগে জামা কাপড়ে আটকে যাচ্ছে। অন্ধকার আর কুয়াশার জন্য ঠিকঠাক বোঝাও যাচ্ছে না যে সামনে আর কতটা রাস্তা। কয়েক মিনিটের মধ্যেই ওরা ঝোপঝাড় পেরিয়ে একটা অপেক্ষাকৃত খালি জায়গায় বেরিয়ে এলো। জায়গাটা বেশ বড়, চারপাশে অদ্ভুত রকমের নিস্তব্ধতা। একদিকে শুকনো নদীর খাত, অন্যদিকে এক জায়গায় 4টে বাঁশের খুঁটির ওপর একটা টালির ছাউনি দেওয়া, তার পেছনে সিমেন্টের শেড দেওয়া একটা চাতাল মতো। লোকটা বাপ্পাকে নিয়ে সোজা ওই টালির চালের কাছে নিয়ে গেল। কাছে গিয়ে বাপ্পা দেখল সেই ছাউনির নিচে বান্ডিল বান্ডিল জ্বালানি কাঠ রাখা রয়েছে। কাঠগুলো এলোমেলোভাবে নয়, বেশ গুছিয়ে রাখা। চারপাশে হালকা একটা স্যাঁতস্যাঁতে ধোঁয়ার গন্ধ ভেসে আসছে। লোকটা বাপ্পাকে বলল, এই একটাতেই হয়ে যাবে, কিন্তু আমি একা কিছুতেই তুলতে পারছি না। বাপ্পা দেখল সত্যিই বড় বড় বান্ডিল। একা একজনের পক্ষে তোলা সম্ভব নয়। ওরা দুজন মিলে একটা বড় বান্ডিল তুলে নিল। তারপর এদিক ওদিক করে লোকটা রাস্তা দেখিয়ে নিয়ে যেতে লাগলো। লোকটা খুবই রোগা পটকা, বয়সও খুব একটা কম নয়, তাই বেশিরভাগ ওজনটা বাপ্পার উপরেই পড়ছিল। যাই হোক, ও আমাদের মতোই জোয়ান ছেলে, এইসব খাটাখাটনি ওর কাছে কোনো ব্যাপার নয়। ও কিছু মনেও করল না। এক জায়গায় এসে লোকটার ইশারায় ওরা বান্ডিলটা নামিয়ে রাখল। আচ্ছা, এখানে বলে রাখি যে বান্ডিলটা ওরা দুজনে এমনভাবে ধরেছিল যাতে ওরা মুখোমুখি হয়ে গিয়েছিল, মানে যেরকম দুজনে মিলে একটা টেবিল বা বড় ফার্নিচার ধরার সময় হয় না, সেরকম। এই রকম সময় একজনকে উল্টো যেতে হয়, ঘাড় ঘুরিয়ে দেখতে দেখতে। ওরা দুজনেও ওইভাবে কাঠগুলো নিয়ে এসেছিল, আর বাপ্পা এতক্ষণ উল্টো দিক করে হাঁটছিল, যার ফলে ওরা কোথায় যাচ্ছে ঠিক বুঝতে পারছিল না বাপ্পা। বান্ডিলটা রেখে নিজের টুপিটা খুলে ঘাম মুছতে মুছতে ঘুরে দাঁড়ালো, যে ওরা ঠিক কোথায় এসে পৌঁছেছে সেটা একবার দেখার জন্য। আর সামনের দিকে ঘুরতেই চমকে গেল ও। অন্ধকারের মধ্যে ও দেখল
ঠিক ওর সামনে একটা বড় আধপোড়া কাঠের স্তূপ। ওর বুঝতে অসুবিধা হলো না যে ওটা একটা চিতা, আর ও এসে পড়েছে একেবারে ওই প্রায় পরিত্যক্ত শ্মশানের ভেতর, একদম নদীর খাতের ধারে। এই জায়গাটা এখনো অল্প বিস্তর মরা পোড়ানো হয়, কিন্তু লোকটা ওকে এখানে নিয়ে এলো কেন, এই প্রশ্নটা করতে গিয়ে পিছন দিকে ঘুরতেই একটা ধাক্কা খেতে হলো বাপ্পাকে। ওর পেছনে কেউ নেই। ঘন কুয়াশা ভেদ করে যদিও বেশি দূরে দেখা যাচ্ছিল না, তা ও বুঝতে পারল যে ওর পিছনে দূর দূরান্ত পর্যন্ত কেউ নেই। একা হয়ে গেলে মানুষের কেমন একটা সিক্স সেন্স কাজ করে, এটা আমিও ফিল করি। বাপ্পার পেটের ভেতরটা কেমন যেন গুড়গুড় করে উঠল। কি হচ্ছে সেসব পরে ভাবা যাবে, কিন্তু ওর মাথা ওকে জানান দিচ্ছে যে এখান থেকে এই মুহূর্তে পালিয়ে যাওয়া দরকার। ও পড়ি কি মরি করে পালাতে যাবে, ঠিক তখনই খুটখুট করে একটা শব্দ পেয়ে বাপ্পা ওই চিতাটার দিকে ঘুরে দেখল যে চিতার উপরের কাঠগুলো অল্প অল্প নড়ছে। না, ভুল বললাম, কাঠগুলো নড়ছে না, সেগুলোকে কেউ যেন নাড়াচ্ছে। এর পরের ঘটনাটা লিখতে গিয়ে এখনো আমার গায়ে কাঁটা দিচ্ছে। বাপ্পা দেখল অপর দিকের কাঠগুলো সরিয়ে একটা আধপোড়া মরা মানুষের শরীর বেরিয়ে আসার চেষ্টা করছে। একটা কর্কশ বিকৃত গোঙানির শব্দ ভেসে আসছে ওটার মুখ থেকে। বাপ্পা আঁতকে উঠল, একদম যেন পাথরের মূর্তি হয়ে গেল। হঠাৎ করে বিপদের মুখে পড়লে কিছু মানুষের ঠিক এমনই অবস্থা হয়। মাথা কাজ করে না, শরীর নড়ে না, শুধু চোখ দুটো খোলা থাকে। এদিকে তখন ওই আধপোড়া শরীরটা চিতার উপর উঠে বসেছে আর একদম বাপ্পার দিকেই মুখ ঘুরিয়ে তাকিয়ে আছে। সেটার চোখের মনি নেই, চোখের পাতা নেই, সব পুড়ে গেছে। পড়ে আছে শুধু দুটো কালো ফাঁকা অন্ধকার গর্ত। ঠোঁটের পাতলা চামড়াগুলো পুড়ে গিয়ে দু পাটি দাঁত পুরো বেরিয়ে এসেছে, যেন একটা বিশ্রী হাসি লেগে আছে তার মুখে। কিন্তু সেই হাসিটা দেখেই বুকের ভেতরটা ঠান্ডা হয়ে আসে। হঠাৎ হুড়মুড় করে সেই আধপোড়া লাশটা হামাগুড়ি দিয়ে চিতা থেকে নামতে গিয়ে ভারসাম্য হারিয়ে মাটিতে গড়িয়ে পড়ল। কিন্তু পড়ে গিয়েও তার যেন কোনো ভ্রুক্ষেপ নেই, কোনো আর্তনাদ নেই। তার পুরো নজর কেবল বাপ্পার উপরে। বাপ্পা খেয়াল করল ওই আধপোড়া লাশটার পা দুটো কেমন যেন চেপটে গেছে, কিছুতেই নড়াতে পারছে না সে পা দুটো। দু হাতে নিজের শরীরটা মাটিতে ঘষতে ঘষতে কুনুই আর হাতের তালুতে ভর দিয়ে ধীরে ধীরে এগিয়ে আসছে বাপ্পার দিকে। তার ওই বিশ্রী মুখের একটানা কর্কশ গোঙানির সাথে মাটিতে ঘষা লাগার একটা ভেজা শব্দ মিশে গিয়ে গায়ের লোম খাড়া করে দিচ্ছে বাপ্পার। কিন্তু বাপ্পা তখনও একেবারে পাথরের মূর্তি। প্রায় বাপ্পার কাছে এগিয়ে এসে সে খপ করে একটা আধপোড়া কঙ্কালের মতো হাত বাড়িয়ে বাপ্পার এক পা চেপে ধরে ফেলল। হাতটার ছোঁয়াতেই বাপ্পার মনে হলো যেন সেটা কড়াইয়ের তেলের মতো গরম। তারপর সেই পোড়া মুখটা খুলে কাঁপা কর্কশ গলায় বলল, ঠান্ডা লাগছে, আগুনটা নিভে গেছে, জ্বালিয়ে দে। অমনি যেন হুঁশ ফিরল বাপ্পার।
সামনে পড়ে থাকা একটা লাঠি কুড়িয়ে নিয়ে এক ঝাপটা মারল। নিজেকে একেবারে নিশ্চিত বিপদের মুখ থেকে টেনে এনে বাবাগো মাগো করতে করতে ছুট লাগালো। তখন মাথায় ওর একটাই কথা, যেভাবেই হোক এখান থেকে বেরোতে হবে, আর এক সেকেন্ডও দেরি করা যাবে না। বুকের ভেতর ধুকপুক শব্দটা এমন হচ্ছিল যে মনে হচ্ছিল এখনই বুক ফেটে হাড়টা বেরিয়ে আসবে। ঠিক তখনই কানের কাছে কেউ যেন ভীষণ রাগী গলায় বলতে লাগলো, একদম পালাবি না। আমার চিতায় কাঠগুলো সাজিয়ে জ্বালিয়ে দে, জ্বালিয়ে দে, নইলে তোকে ছাড়বো না বলেই দিচ্ছি। ফিরে আয়, আমার চিতাটা জ্বালিয়ে দিয়ে যা। বাপ্পা তখন এসব কথা শোনার ঊর্ধ্বে। স্বয়ং বিষ্ণু মাতা রক্ষাকালী সশরীরে সামনে এসে দাঁড়ালেও তখনও কারো কথায় কান দিত বলে মনে হয় না। মাথার ভেতর ঝাঁঝা করছিল ওর। দৌড়াতে দৌড়াতে ওই সিমেন্টের চাতাল, ওই কাঠ রাখার শেড, তারপর ঝোপঝাড় পেরিয়ে সোজা রাস্তায় উঠে এলো বাপ্পা। পা দুটো কাঁপছিল, নিঃশ্বাস ঠিক মতো পড়ছিল না, তবুও ও একবারও থামেনি, ভয়ের চোটে থামতে পারেনি। বাইকটা এখনো ঠিক যেমন রেখে গিয়েছিল তেমনই দাঁড়িয়ে আছে, যেন ওর জন্যই অপেক্ষা করছে। এক সেকেন্ডের জন্য বাপ্পা ভাবল কি করবে, গ্রামের দিকে দৌড়াবে নাকি বাইকটাই নেবে, কিন্তু ভাবার সময় পেল না। পিছনে ফেলে আসা ঝোপঝাড়গুলো নড়ে চড়ে উঠল, পাতাগুলো কেঁপে উঠল শব্দ করে। যা হয় তাই হবে ভেবে বাইকে উঠে জয়মা বলে কিকস্টার্ট মারতেই হেডলাইটটা জ্বলে উঠল। ইঞ্জিন গুড়গুড় করে চালু হয়ে গেল, আর এক সেকেন্ডও দেরি না করে বাইকের কান মুড়িয়ে ঝড়ের বেগে সেই বাইকটা প্রায় উড়িয়ে দিল বাপ্পা। রাস্তায় কুয়াশা থাকলেও তখন আর ওর মাথায় পড়ে যাওয়ার দুশ্চিন্তা নেই। এর মধ্যেই ফুল স্পিড। বাপ্পা বলেছিল তখন ওর মনে হচ্ছিল মরতে হলে অ্যাক্সিডেন্ট করেই মরবে, তাও ভালো। আর ওর পুরো রাস্তা জুড়ে মনে হতে লাগলো কেউ যেন ক্রমশ ওর বাইকটাকে পিছন দিক থেকে টেনে ধরছে, গতি কমাতে চাইছে। মাঝে মাঝে মনে হচ্ছিল বাইকটা নিজে থেকেই ভারী হয়ে যাচ্ছে। এই করে মিনিট 10 মধ্যে গ্রামে ঢুকে একটু স্বস্তি পেল বাপ্পা। পরিচিত বাড়িঘর, আলো দেখে বুকটা হালকা লাগলো খানিকটা, কিন্তু তাও বাইকের স্পিড কমল না। বাপ্পাদের বাড়ি ছিল ওই ছোট বাজারের কাছেই। বাজারের কাছে এসে সে দেখল সেখানে বেশ কিছু লোক জটলা করে দাঁড়িয়ে আছে। আলো আঁধারির মধ্যে কোলাহল, লোকজন ফিসফিস করছে। ওদের সামনে গিয়ে বাপ্পা বাইকটা থামালো। ভিড়ের মধ্যে অনেক চেনা মুখ দেখা গেল। ওর দাদা আর বাবাও ছিল সেখানে। ওকে এমন ঝড়ের গতিতে বাইক চালিয়ে আসতে দেখে ওরা কিছু বলতে গিয়েও ওর চোখ মুখের অবস্থা দেখে থেমে গেল। ওর মুখ একেবারে সাদা হয়ে গিয়েছিল, চোখ দুটো কেমন ভয় পাওয়া। সবাই মিলে ওকে একসাথে প্রশ্ন করল। বাপ্পা কি বলবে কিছুই বুঝে উঠতে পারল না। গলাটাও ঠিকমতো খুলছিল না ওর, আর শুধু জিজ্ঞাসা করল, এখানে কি হয়েছে? এবার ওর দাদা বলল, সে পরে বলছি, তুই আগে বল তোর কি হয়েছে, মুখ চোখের এই অবস্থা কেন, এমন স্পিডে বাইক চালাচ্ছিলি কেন? উত্তর দিতে গিয়েই বাপ্পার মাথাটা কেমন ঘুরে গেল। চারিদিকটা অন্ধকার হয়ে এলো। সবাই হুড়মুড় করে এসে না ধরলে আর একটু হলেই বাইক থেকে পড়ে যাচ্ছিল ও। ওকে ধরে একটা বন্ধ দোকানের শাটারের সামনে বসানো হলো। চোখে মুখে জল ছিটিয়ে দেওয়ার পর খানিকটা ধাতস্থ হলো বাপ্পা, কিন্তু হাত পা তখনও কাঁপছে ভয়ে।
তারপর একটু আগে যা ঘটেছিল সব কথা ভাঙা ভাঙা গলায় খুলে বলল ওদের বাপ্পা। ওর কথা শুনে সেখানে সবার মুখ একেবারে ফ্যাকাশে হয়ে গেল। একজন বলল, কি বলছিস? তুই হাজরার ভাইকে দেখেছিস? হতেই পারে না। বাপ্পা বলল, এই দেখো আমার পা, আর এই জায়গাটায় খামচে ধরেছিল। বলে ও প্যান্টটা একটু তুলে পায়ের গোড়ালির কাছটা দেখাতে সবাই দেখল সেখানে অনেকটা জায়গা জুড়ে ফোসকা পড়ে গেছে। সত্যি মনে হচ্ছে যেন কেউ পাকা লোহার কয়েকটা গরম শিক দিয়ে ছ্যাঁকা মেরেছে। চারপাশটা লাল হয়ে ফুলে আছে। এবার ওর দাদা বলল, ও একটা গ্যারেজে কাজ করতো, আজ সকালে কাজে যাওয়ার সময় একটা লরির তলায় চাপা পড়েছে, স্পট ডেড। হাজরা দা তো নেই, বউ ছেলে মেয়ে নিয়ে দেওঘরে গেছে কয়েকদিনের জন্য, তাই ওর ওই গ্যারেজের ছেলেপিলেগুলোই দৌড়াদৌড়ি করে বডি ছাড়িয়ে এনেছিল এখানে, তারপর নিয়ে গেছিল পোড়াতে। আজ ইলেকট্রিক চুল্লি বন্ধ ছিল, তাই পুরনো শ্মশানে যেতে বলে দিয়েছিলাম। এই কথা শুনে বাপ্পার মাথা কেমন ঘুরে গেল। এত কিছু একসঙ্গে মেলাতে গিয়ে ও বুঝতে পারছিল না কি সত্যি আর কি নয়। ওর অবস্থা দেখে ওকে ধরে ধরে বাড়ি পৌঁছে দেওয়া হলো। সেদিন এই খবরটা ফোনে ফোনে ছড়িয়ে পড়ায় বাইক, স্কুটি, টোটো, ভ্যানে করে গ্রামের অনেক লোক দল বেঁধে শ্মশানে গিয়েছিল। বয়স্করা বলেছিল, বাইরের ছেলেপুলেদের ওপর এভাবে ব্যাপারটা ছেড়ে দেওয়া খুব ভুল হয়েছে। হাজরার ভাই যে গ্যারেজে কাজ করত সেখান থেকে ৫-৬টা ছেলে সত্যি ওই পুরনো শ্মশানে গিয়েছিল মরা পোড়াতে। চিতাও জ্বালিয়েছিল ওরা, কিন্তু তারপর মদ গাঁজা খেয়ে ওই পাকা শেড দেওয়া চাতালটার বেঞ্চিগুলোতে ঘুমিয়ে পড়েছিল। মাঝখানে বৃষ্টিতে যে চিতাটা নিভে গেছে সেদিকে কারো খেয়াল ছিল না। গ্রামের লোকজন গিয়ে পৌঁছে দেখে ওই ছেলেপুলেগুলো ওখানেই তখনও বেঘোরে কুম্ভকর্ণের মতো ঘুমোচ্ছে। এত লোকজন যাওয়ায় ওদের ঘুম ভাঙে। গ্রামের লোকজনের চেঁচামেচিতে ওরা কাচুমাচু হয়ে যায়। ওরা ভুলটা বুঝতে পারে। সেদিন গ্রামবাসীদের হাতে ওরা খুব মার খেতে খেতে বেঁচে গেছিল। তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, সুভাষ হাজরার ভাইয়ের আধপোড়া মরাটা পড়েছিল ওই আধপোড়া চিতার পাশেই মাটিতে। এটা দেখার পর আর কেউ বলতে পারেনি যে সেদিন রাতে বাপ্পা ভুল দেখেছিল বা ওর মাথা ঠিক ছিল না। যাই হোক, তারপর ওই গ্যারেজের ছেলেগুলো আর গ্রামের লোকেরা মিলেই আবার চিতা জ্বালিয়ে লোকটার শেষ কাজ সম্পন্ন করে বাড়ি ফিরে এসেছিল। সেই রাতেই বাপ্পার দাদা বাবা ওর বাইকটা ঠোকাতে গিয়ে দেখল তাদের হাতেও ছাই আর কালি লেগে গেছে। উঠোনে বাইকটা রেখে আলো জ্বালিয়ে ওরা দেখল যে সারা বাইকটার বিভিন্ন জায়গায় জায়গায় পোড়া ছাই আর কালি লেগে আছে, যেন কেউ ছাই মাখা হাতে বাইকটা নাড়াচাড়া করেছে। এরপর কয়েকদিন ভীষণ জ্বরে ভুগেছিল বাপ্পা। রাতে ঘুমোলেই সেই বীভৎস মুখ, চিতার আগুন, সেই গলার আওয়াজ ফিরে ফিরে আসতো ওর স্বপ্নে। তারপর এক গুণিনের কাছ থেকে জল পোড়া, হলুদ পোড়া নিয়ে ওর শরীর ধীরে ধীরে ঠিক হয়। সেই থেকে ওর পায়ে ওই দাগটা এখনো রয়ে গেছে। এটাই বাপ্পার কাছ থেকে শোনা ঘটনা। ও এখন সম্পূর্ণ সুস্থ। আমরা দুজনেই সাউথ সিটির ফুড কোর্টে ইউটিলিটি স্টাফের
চাকরি করতাম। এখন দুজনেই একটা রিসেন্ট ঘটনার জন্য চাকরি বদল করছি। কোথাও ভুলভ্রান্তি থাকলে ঠিক করে নিয়ে ঘটনাটা শুনিও প্লিজ। তোমাদের এই সিরিজটা খুব ভালো হোক। ও আর ওই স্প্লেন্ডারটা ওর কাছে এখনও রয়েছে, কলকাতাতেই নিয়ে এসেছে। আমি অনেকবার চড়েছি ওটাতে। শুনে নিলাম দীপঙ্করের পাঠানো একটা দারুণ ফ্যান্টাস্টিক ঘটনা। যাই বলুন, ঘটনাটা কিন্তু খুব স্কেয়ারি ছিল। আমি আবারও বলছি, সত্যি ঘটনা, বিশ্বাস অবিশ্বাস এটা সম্পূর্ণ নিজের ব্যক্তিগত ব্যাপার। আমরা কাউকে ফোর্স করছি না বিশ্বাস করতে, কাউকে অবিশ্বাস করতেও জোর করছি না। কিন্তু আমরা শুনছি কারণ আমাদের ভয় পেতে ভালো লাগে। তাই চলে যাব পরবর্তী ঘটনায়। চলে এসেছি পরবর্তী ঘটনায়। এই ঘটনাটাও আমরা মেলের মাধ্যমে পেয়েছি। আমি মেলের শুরুর দিকটা পড়ছি। শুরুতেই তোমাদের নতুন বছরের শুভেচ্ছা জানাই দাদা। আমি সুরজিৎ চ্যাটার্জি চিত্তরঞ্জন থেকে বলছি। এটা কিন্তু কলকাতার চিত্তরঞ্জন নয়, আসানসোলের চিত্তরঞ্জন। এতদিন তোমাদের চ্যানেলে শুধু গল্প শুনেছি। এবার থেকে সপ্তাহে একবার করে কিছু সত্যি ঘটনার মুখোমুখি দাঁড়াবো, এটা জানতে পেরে বেশ এক্সাইটেড লাগছে। আমি লেখক নই, তাই তোমাদের চ্যানেলে কোনো গল্প জমা দেওয়ার সাহস দেখায়নি কোনোদিন। কিন্তু নিজের অভিজ্ঞতার কথা ভাগ করে নিতে সাহিত্যের প্রয়োজন পড়ে না। এটা একদমই ঠিক কথা বলেছ। তাই আজ একটা ঘটনা বলবো তোমাদের। 221B হ্যারিসন রোডের শ্রোতাদের মধ্যে যদি এমন কেউ থেকে থাকে যে চিত্তরঞ্জনের মানুষ, তাহলে সে আমার সাথে একমত হবে যে আমাদের এই জায়গাটা যতখানি সুন্দর, আবার ততখানি অলৌকিকতায় মোড়া। এর কোনায় কোনায় এমন কিছু লুকিয়ে আছে যা তোমাদের রাতের ঘুম কেড়ে নিতে পারে। তোমরা কেউ কখনো এসেছো কিনা জানি না, কাজেই তোমাদের সুবিধার জন্য এবং আমার অন্যান্য শ্রোতা বন্ধুদের সুবিধার জন্য জায়গাটা সম্পর্কে আগে একটু বলা দরকার। চিত্তরঞ্জন জায়গাটার সাথে মোটামুটি সবাই পরিচিত। রেলের ইঞ্জিন তৈরি হয় এখানে। কলকাতার মানুষদের কাছে এটা একটা ট্যুরিস্ট প্লেস বা উইকেন্ড ডেস্টিনেশন বলা যেতে পারে। কারণ চারিদিক সবুজে সবুজ, বড় বড় ড্যাম, পাশেই অজয় নদী, রাস্তাঘাট ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো পলিউশন, লোকজনের চিৎকার চেঁচামেচি কিচ্ছু নেই এখানে। একদম শান্ত নিলিবিলি একটা জায়গা। তবে শহুরে মানুষদের জন্য রাতে সময় কাটানোটা একটু কঠিন। শীতকালে অসম্ভব ঠান্ডা আর গরমে একেবারে প্রাণ বেরিয়ে যাওয়ার জোগাড়। যদি কখনো সময় পাও, ঘুরে যেও জায়গাটা, ভালো লাগবে। এবারে আসি মূল ঘটনায়। আমরা এখন সেটা শুনব প্রত্যয়ের কণ্ঠে। আমার এক বন্ধুর নাম সৌরভ। ঘটনাটা ওর এক রিলেটিভের বাড়ির। আমাদের চিত্তরঞ্জনে নিজস্ব বাড়ি বলতে কিছু নেই, সবটাই রেলের প্রপার্টি। তাই সম্পূর্ণ জায়গাটা জুড়েই বিভিন্ন গ্রেডের কোয়ার্টার। যারা এখানে রেলে চাকরি করেন তারাই শুধুমাত্র থাকতে পারেন। সৌরভের এক কাকা এখানে কোয়ার্টারে থাকেন। ওনাদের ছেলে ব্যাঙ্গালোরে পড়াশোনা করে। কাকু এবং কাকিমা কিছুদিনের জন্য ছেলের কাছে যাবেন বলে ঠিক করায় কোয়ার্টারের চাবি সৌরভকে দিয়ে যান রাতের শোবার জন্য। সৌরভ একা শুতে চাইছিল না বলে আমাকেও ওর সাথে নেয়। একা শুতে না চাওয়াটা অন্য কোনো কারণে নয়। দুই বন্ধু একসাথে থাকলে রাতে গল্প টল্প হবে শুধু এই কারণেই। যাই হোক, সেদিন সন্ধ্যাবেলা একটু অন্যান্য বন্ধুদের সাথে আড্ডা দিয়ে আমরা রাত্রি 9টা নাগাদ সৌরভের কাকার কোয়ার্টারে যাই। সৌরভ আমার হাতে চাবিটা দিয়ে বলে, তুই ঢুকে বস, আমি রাতের জন্য রুটি আর তড়কা নিয়ে আসছি। আমি তালা খুলে ভেতরে গিয়ে বসি। তোমাকে আগেই বলেছি, চিত্তরঞ্জনের সব কোয়ার্টারগুলো সমান নয়।
এখানে গ্রেড অনুযায়ী কোয়ার্টার ভাগ করা আছে এবং সেগুলোর নকশাও আলাদা। কাকার কোয়ার্টারের শুরুতেই একটা ছোট্ট বারান্দা, বারান্দার বাঁদিকে একটা দরজা এবং সোজা আর একটা দরজা। দুটো দরজা দিয়ে দুটো বেডরুমে ঢোকা যায়। দুটো বেডরুমের মাঝখানে ভেতর দিকে আবার একটা কমন দরজা আছে। আবার দুটো বেডরুম থেকে আরও দুটো দরজা আছে যেগুলো দিয়ে সোজা ডাইনিংয়ে যাওয়া যায়। তারপরেই রান্নাঘর এবং পেছন দিকটাতে বাথরুম। মানে প্রত্যেকটা বেডরুমে 3টে করে দরজা, একটা ডাইনিংয়ের সাথে কানেক্টেড, একটা বারান্দার সাথে, আর মাঝের দরজাটা দুটো ঘরের কমন দেওয়ালে। তোমাদেরকে ঘরের নকশাটা ঠিক বোঝাতে পারলাম কিনা জানি না। আমি তালা খুলে বারান্দা থেকে সোজা যে দরজাটা ঘরে ঢুকেছে সেটা দিয়ে ঢুকে সামনের ঘরটাতে বসি। সেখানে কোনো বিছানা ছিল না, ওটা ওরা বসার ঘর হিসেবে ব্যবহার করত। টিভি, সোফা সেট, টি টেবিল এইসব রাখা ছিল। আমার মনে আছে তখন শীতকাল। আমাদের এখানে শীতকালে বিভিন্ন জায়গায় ক্রিকেট টুর্নামেন্ট হয়। আমি নিজেও খেলি সেখানে। সেদিন সকালের দিকে টুর্নামেন্ট থাকায় আমার শরীর বেশ ক্লান্ত। আমি একটা সোফায় নিজের ব্যাগটা নামিয়ে রেখে আর একটা সোফায় বসে মাথাটা পিছন দিকে এলিয়ে বিশ্রাম নিতে থাকি। তার আগে অবশ্য ঘরে একটু হাওয়া খেলার জন্য অন্য বেডরুম এবং ডাইনিংয়ের দরজাগুলো খুলে দিই। সোফায় বসে প্রায় চোখটা লেগেই এসেছিল। আধ বোঝা চোখে আমার কেন জানি না মনে হলো অন্য বেডরুমটা থেকে কেউ একজন ডাইনিংয়ের দিকে ঢুকে গেল। প্রথমে ব্যাপারটা আমাকে সেরকমভাবে নাড়া দেয়নি। আমি উঠে গিয়ে পাশের ঘর, ডাইনিং, রান্নাঘর সবগুলো ভালো মতো দেখলাম, কিন্তু কোথাও কাউকে দেখতে পেলাম না। ভাবলাম সারাদিনের ক্লান্তি চোখ ঘুমে বুঝে আসছিল, তাই কি দেখতে কি দেখেছি। আবার এসে সোফায় বসলাম, কিন্তু আবার একই ঘটনা ঘটল। আমার বলতে এতটুকু সংকোচ নেই দাদা, এইবার কিন্তু আমি বেশ ভয় পেয়েছিলাম। একই ঘটনা পরপর দুবার ঘটতে পারে না। এদিকে সৌরভও আসতে অনেক দেরি করছিল। আমি কোয়ার্টার থেকে বেরিয়ে এসে গেটের বাইরে সিমেন্টের একটা বসার জায়গায় বসে ওর জন্য অপেক্ষা করছিলাম। কিছুক্ষণ পরে ও আসাতে ঘটনাটা ওকে বললাম। আমার কথাটাকে একবার হেসে উড়িয়ে দিয়েছিল ও। আমি ভীতু, রাতে ওর সাথে থাকতে চাইছি না, তাই বিভিন্ন রকম বাহানা দেখাচ্ছি ভেবেছিল। ও আসাতে আমি অবশ্য একটু সাহস পেয়েছিলাম। আমরা দুজনে রাতের খাবার খেয়ে বেশ কিছুক্ষণ গল্পগুজব করার পর শুতে গেলাম। ভেতরের যে বেডরুমটাতে শুয়েছিলাম, শোয়ার আগে তার সবকটা দরজা জানালা বন্ধ করে দিয়েছিলাম, কারণ এখানকার ঠান্ডা অস্বাভাবিক বেশি। সৌরভ ঘুমিয়ে পড়ার পরেও আমি বেশ কিছুক্ষণ নিজের মোবাইলটা নিয়ে নাড়াঘাটা করছিলাম। আমার একটা স্বভাব আছে, আমি রাতে ঘুমোতে যাওয়ার আগে পুরনো ক্রিকেট খেলাগুলোর হাইলাইট দেখি, ভালো লাগে আমার। সৌরভ পাশে ঘুমোচ্ছে দেখে আমি মোবাইলের সাউন্ড একেবারে জিরো করে খেলা দেখছিলাম। সৌরভের কাকাদের ডাইনিংয়ের একটা কোণায় অ্যাকোয়াগার্ড লাগানো ছিল। হঠাৎ আমার কেন জানি না মনে হলো অ্যাকোয়াগার্ড থেকে জল পড়ার শব্দ হচ্ছে। ঠিক কলটার নিচে ফাঁকা বোতল রেখে জল ভরলে যে শব্দটা হয় সেটা। আমি একবার ঘাড় ঘুরিয়ে পাশে সৌরভকে দেখলাম। ও বেমালুম ঘুমোচ্ছে। ওকে নাড়া দিয়ে ডাকবার চেষ্টা করলাম, সৌরভ, সৌরভ,
সৌরভ ওঠ ওঠ, এ সৌরভ। এপাশ ওপাশ নড়াচড়া করে ও আবার ঘুমিয়ে পড়ল। জল পড়ার শব্দটা কিন্তু ততক্ষণে থেমে গেছে। আমি মোবাইলের টর্চটা জ্বালিয়ে বিছানার উপর রাখলাম। ইচ্ছা করছিল ঘরের আলোটা জ্বালিয়ে দিই, কিন্তু বিশ্বাস করো, বিছানা থেকে নামার মতো সাহস হচ্ছিল না। আমি এর আগে অনেকের মুখে চিত্তরঞ্জনের কিছু কিছু কোয়ার্টারের এরকম গল্প শুনেছি। আসলে এখানকার কোয়ার্টারগুলো অনেক পুরনো, তাই কোথায় কি ঘটে গেছে বোঝা মুশকিল। আবার বড়দের মুখে এও শুনেছি বেশ কিছু কোয়ার্টারের নিচে কবরস্থানও আছে। আসলে জায়গাটা একসময় সাঁওতালদের ছিল। এখনও আমাদের এখানে যেসব সাঁওতাল পরিবার আছে তাদের প্রত্যেকটা জেনারেশন থেকে যে কোনো একজনকে রেলের চাকরি দেওয়ার নিয়ম আছে। মোবাইলের টর্চটা তখনকার মতো চালিয়ে আমি লেপটা টেনে নিয়ে একেবারে চোখ মুখ ঢেকে শুয়ে পড়ি। ভেবেছিলাম যা হবে বাইরে হতে থাক। রাতটা যখন এখানেই কাটাতে হবে তখন এছাড়া আর কিছু করার নেই। লেপ মুড়ি দিয়ে শুলেও ঘুম কি এত সহজে আসে? তবুও চোখ বন্ধ করে পড়ে রয়েছি আর রাগ উঠছে সৌরভের উপর। হঠাৎ আমার পাশে সৌরভের গলার আওয়াজ পেলাম। ও ঘুমের ঘরেই বলছে, এই ঠান্ডা লাগছে, লেপটা সরাস না, নিজেরটা গায়ে দে। আমি প্রথমে ভাবলাম হয়তো ঘুমের ঘোরে বকছে, রাগে পাত্তা দিলাম না। কিছুক্ষণ আগে যখন আমি ডেকেছিলাম তখন ব্যাটা ওঠেনি, একইভাবে শুয়ে রইলাম। মিনিট পাঁচেক পর আবার একই কথা, বললাম না তোকে ঠান্ডা লাগছে, নিজের লেপটা গায়ে দে না। আমি মুখের উপর থেকে লেপটা না সরিয়ে ভিতর থেকে উত্তর দিলাম, আমার লেপটা আমার গায়ে আছে, তুই নিজেরটা ঠিক মতো টেনে গায়ে দে। ভেবেছিলাম হয়তো ব্যাপারটা মিটে যাবে, কিন্তু মিনিট খানিক বাদেই সৌরভ আমার উপর চিৎকার করে উঠে বসল, এত ঠান্ডা এসব আর কি কিন্তু ভালো লাগে না, দিলি তো ঘুমটা ভাঙিয়ে। সৌরভ জাগাতে আমি খানিকটা সাহস পেলাম। উঠে বসলাম বিছানায়। ও নিজের চোখে দেখল আমি ঢাকা দিয়ে শুয়েছিলাম, আর ওর লেপটা শুধু যে ওর গা থেকে সরে গেছে তা নয়, ওটা পায়ের কাছে বিছানা থেকে মেঝেতে পড়ে রয়েছে। আমি উঠে গিয়ে ঘরের আলোটা জ্বালালাম। অ্যাকোয়াগার্ডের ঘটনাটা আমার মাথাতে তখনও ঘুরছিল। বুঝলাম সৌরভের সাথেও কিছু একটা ঘটেছে, কিন্তু ও বুঝে উঠতে পারছে না। আমি ডাইনিংয়ের ঘটনাটা ওকে বললাম এবং এটাও বোঝাবার চেষ্টা করলাম যে ওর গায়ের লেপটা আমি সরাইনি, কিন্তু বিশ্বাস করাতে পারলাম না ওকে। ও ভাবল নিজের দোষ কাটাতে বানিয়ে বানিয়ে জল পড়ার ঘটনাটা বলেছি। একবার ভেবে দেখো দাদা, একেতেই তুমি বিপদের মধ্যে আছো, তার মধ্যে তোমার সাথে যে মানুষটা আছে সে যদি তোমার সেই বিপদকে বুঝতে না পারে তখন নিজেকে কতটা অসহায় লাগে। আমার ইচ্ছে করছিল ছুটে বেরিয়ে আসি কোয়ার্টার থেকে, কিন্তু এত রাতে কোথায় যাব? আমাদের ওই কোয়ার্টারে পরপর 7 রাত শোবার কথা। মনে মনে ঠিক করলাম আজ রাতটা কোনো রকমে পেরোলেই কাল থেকে আমি আর এখানে নেই। সৌরভকে বললাম ঘরের আলো না জ্বললে আমি শুতে পারবো না। ও রাজি হলো। তোমাদেরকে একটা কথা বলা হয়নি, সৌরভের কাকার কোয়ার্টারের পাশেই একটা লাইট পোস্ট ছিল। 2-3 দিন অন্তর অন্তর ওই পোস্টের তারে কিছু একটা সমস্যা হতো, যার ফলে যখন তখন লোডশেডিং হয়ে যেত। গরমকালে লোকজন গিয়ে বারবার ইলেকট্রিক সাপ্লাইয়ের খবর দিয়ে লোক নিয়ে আসতো ঠিকই, কিন্তু এখন শীতকাল হওয়ায়
কেউ ব্যাপারটা খুব একটা গায়ে মাখে না, বিশেষ করে রাতের দিকে হলে সকালের জন্য অপেক্ষা করে। ঘরে আলো জ্বলায়, খানিকটা হলেও নিশ্চিন্ত হয়ে শুলাম। ঘুম এসে গেল। এরপরে যে ঘটনাটা ঘটল দাদা, আমি জানি না তোমরা বিশ্বাস করতে পারবে কিনা। যদি না পারো তাতে তোমাদের দোষ নেই, কারণ এটা আমার সাথে না ঘটে যদি অন্য কারোর সাথে ঘটতো তাহলে হয়তো আমার পক্ষেও বিশ্বাস করা কঠিন হতো। আমি তখন সম্পূর্ণ ঘুমে। হঠাৎ আমার মনে হলো লেপের উপর থেকে কেউ আমার গায়ে হাত বুলোচ্ছে, এবং লেপটা সরালেই আমি কাউকে দেখতে পাবো। সেই মুহূর্তে আমার কি পরিস্থিতি অনুমান করতে পারছো? নানান রকম ভৌতিক গল্পে এই ধরনের পরিস্থিতির অনেক রকম ব্যাখ্যা শুনি দাদা, তোমাদের চ্যানেলেও শুনেছি। কিন্তু বিশ্বাস করো, আজকে ছোট মুখে একটা বড় কথা বলছি। এই ধরনের পরিস্থিতির যারা মুখোমুখি হয় তাদের ভেতরের অবস্থা কি হয় সেটা প্রকাশ করার মতো কোনো শব্দ বা কোনো লেখক বা লেখিকার কলম দিয়ে বেরোনো সম্ভব না। আমি তোমাকে নিজেও বুঝিয়ে উঠতে পারবো না ওই মুহূর্তে আমার শরীর বা মন কি অবস্থায় ছিল। তবে আমার মনে হয় শরীর এবং মন দুটোই সেই সময় কাজ করা বন্ধ করে দেয়। কোনো অনুভূতি নিজের মধ্যে থাকে না। কিছুক্ষণ পরে হাত বুলোনোটা থেমে গেল। আমার কান্না পাচ্ছিল জানো, মনে হচ্ছিল আর হয়তো বাঁচব না। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর আমি মুখের উপর থেকে লেপটা সরিয়ে দেখলাম ঘরের ভেতরটা ঘুটঘুটে অন্ধকার। লাইট পোস্টের ব্যাপারটা মাথায় এলো। ভাবলাম আজকেও মনে হয় সেই রকমই কোনো গন্ডগোল হয়েছে। ভয়টা যেন কয়েক গুণ বেড়ে গেল। আমি একটু সরে গিয়ে সৌরভের গা ঘেঁষে শুলাম। এরপর কখন ঘুমিয়ে পড়েছি জানি না। সকাল হতেই দুজনে বেরিয়ে এলাম কোয়ার্টার থেকে। সৌরভ কিন্তু তখনও আমার কোনো কথাই বিশ্বাস করেনি, এমনকি আগের দিনের রাতে যে ঘরে লোডশেডিং হয়েছিল সেটাও না। অবশ্য এটা বিশ্বাস না করার পেছনে একটা বড়সড় যুক্তি ছিল, কারণ আশেপাশের কোয়ার্টারগুলোর কোনোটাতেই রাতের আলো যায়নি। আমি সৌরভকে সেদিনই স্পষ্ট জানিয়ে দিলাম যে এই কোয়ার্টারে আমি আর রাত কাটাতে পারবো না, কিন্তু তুমি কারোর কাছে যেতে না চাইলে সে যে তোমার কাছে আসতে পারবে না এমনটা কিন্তু নয়। আমি কিছুতেই শুতে রাজি না হওয়াতে সৌরভের সাথে আমার সে সময় একটা কথা কাটাকাটি হয়। কিন্তু আবার আমরা নিজেদের মধ্যে সমস্ত ভুল বোঝাবুঝি ঠিক করে নিয়ে অন্য একটা ছেলেকে ঠিক করি যে বাকি 6 দিন কোয়ার্টারে শোবে। আমাদের এখানে এরকম ভাড়ার লোক পাওয়া যায় দাদা, যাদের টাকা দিলে রাতে ফাঁকা কোয়ার্টারে শুতে রাজি হয়। আমরাও সেরকমই একটা ব্যবস্থা করলাম। আমি এলআইসির এজেন্ট হিসেবে তখন কাজ করতাম। এখন অবশ্য ঈশ্বরের আশীর্বাদে নিজের পায়ের তলার মাটিটা শক্ত করতে পেরেছি। এজেন্সির কাজের জন্য আমাকে অনেক রাত পর্যন্ত বাইরে থাকতে হতো। আমাদের এখানে একটা সুবিধা আছে, তোমার কোনো কোয়ার্টারের ঠিকানা খুঁজে পেতে সমস্যা হবে না। এখানে প্রত্যেকটা রাস্তার আলাদা এবং কোয়ার্টারের আলাদা নম্বর দেওয়া আছে। আমরা যখন কাউকে কোনো রাস্তার কথা বলি তখন নাম্বার উল্লেখ করেই বলি, এতে বুঝতে সুবিধা হয়। হঠাৎ এই কথাগুলো তোমাদের বলছি তার একটা কারণ আছে। আমি সেদিন প্রায় রাত্রি 11:15টার সময় বাড়ি ফিরছিলাম। আমাদের চিত্তরঞ্জনী স্টেশনটা একটু অন্য রকম। এটার অর্ধেকটা বেঙ্গল, অর্ধেকটা ঝাড়খণ্ড।
স্টেশন থেকে সোজা রোডে উঠে আসলে বাঁ দিকে যে রাস্তাটা চলে গেছে সেটা ঝাড়খণ্ড। আর তুমি যদি সোজা হেঁটে সামনের দিকে আসো তাহলে তুমি চিত্তরঞ্জনে ঢুকতে পারবে, ওটা বেঙ্গল। আমি সেদিন রাতে ঝাড়খণ্ডের দিকে একজন ক্লায়েন্টের বাড়িতে কিছু কাজ সেরে চিত্তরঞ্জনের দিকে ফিরছিলাম। কিছুটা এগিয়ে আসার পর একটা মোড়ের মাথায় আমাকে একজন ভদ্র মহিলা হাত দেখিয়ে দাঁড় করান। বেশ বয়স্ক, মাথার চুল পাকা। আমাকে রাস্তা আর কোয়ার্টারের নাম্বার বলে অনুরোধ করলেন সেখানে ছেড়ে দেওয়ার জন্য। আমি কোনো কিছু চিন্তা ভাবনা না করে শুধু ওনার বয়সের দিকে তাকিয়ে রাজি হয়ে গেলাম। তাছাড়া আমাদের চিত্তরঞ্জনে শীতকালের রাতে 11:15 মানে তোমাদের কলকাতার মাঝরাত। ভদ্রমহিলা গাড়ির পিছনে উঠতেই আমি বললাম, আপনি আমাকে ধরে ঠিক করে বসুন। খুব সাবধানে গাড়ি চালাচ্ছিলাম, যদিও আমাদের এখানে রাস্তাঘাট পিচ ঢালা চওড়া, তবুও বাষ্পগুলো খুব সাবধানে পার হচ্ছিলাম। উনি যে রাস্তার নাম্বারটা আমাকে দিয়েছিলেন সেই রাস্তায় ঢুকতেই বুঝলাম এটা সৌরভদের কাকার কোয়ার্টারের রাস্তা। সমস্ত শরীরটা কেমন যেন একবার ঝাঁকুনি দিয়ে উঠল। আমি এখানে রাস্তার নাম্বার এবং কোয়ার্টার নাম্বার কোনোটাই বলতে চাইছি না দাদা। ভদ্রমহিলা আমাকে যে কোয়ার্টার নাম্বার বলেছিলেন তার সামনে গিয়ে দাঁড়াতেই আমার পাটা যেন কেমন ধরে এলো। ওটা সৌরভের কাকার কোয়ার্টার। একটু থতমত খেয়ে বয়স্ক মহিলাটিকে বললাম, আপনি এই কোয়ার্টারে এসেছেন, কিন্তু এখানে তো কেউ নেই। কোনো উত্তর পেলাম না। আমি আবার বললাম, সাবধানে নামবেন। এরপরেও কোনো উত্তর পাওয়া গেল না। আমি ঘাড় ঘুরিয়ে পিছনে তাকাতেই দেখলাম আমার গাড়ির পেছনের সিটটা একেবারে ফাঁকা। তুমি বিশ্বাস করবে না দাদা, কিছুতেই সেখান থেকে গাড়িটা স্টার্ট করতে পারছিলাম না। আমার পায়ে যেন সেই জোরই ছিল না যে সেটাকে কিক করব। কিন্তু সেদিন হয়তো ঈশ্বর আমার সাথে ছিলেন। আমার পিছন থেকেই আরও দুটো বাইক আসছিল। আমি তাদেরকে থামাই এবং ঘটনাটা বলি। শুধু তাই নয়, সৌরভের সাথে তাদেরকে ফোনে কথাও বলাই। তখন ও আমার পুরো ঘটনাটা বিশ্বাস করে এবং সাথে সাথে সেখানে আসে। ও না আসা পর্যন্ত সেই ভদ্রলোক দুজন আমার সাথে ছিলেন এবং আমরা চারজন একসাথে বাড়ি ফিরি। সব থেকে আশ্চর্যের ঘটনা হলো, পরের দিন সকালে যে ছেলেটিকে আমরা রাতে শোবার জন্য ঠিক করেছিলাম সে সৌরভের কাছে চাবি ফেরত দেয় এবং বলে সে এই কোয়ার্টারে আর শুতে পারবে না। কারণটা অবশ্য আমাদের কিছু বলেনি, কিন্তু আমরা বুঝে গেছিলাম পুরো ব্যাপারটা। যাই হোক, বাকি দিনগুলো কোয়ার্টার ফাঁকাই ছিল। সৌরভের কাকা ফিরে আসলে তাকে আমরা সম্পূর্ণ ব্যাপারটা জানাই এবং তিনি স্বীকার করেন যে ওনাদের সাথেও নানান রকম ঘটনা সেখানে ঘটত, কিন্তু কোয়ার্টার পাল্টাতে চাইলেই চট করে সেটা হয় না। অনেক অফিসিয়াল ব্যাপার থাকে। কয়েক মাসের মধ্যেই সৌরভের কাকা অফিসে ভিতরে লোক ধরে কোয়ার্টার পাল্টে নেন। ওই কোয়ার্টারে কি ছিল আমরা সেটা কেউ জানার চেষ্টা করিনি, কিন্তু সৌরভের কাকারা চলে যাওয়ার পর ওই কোয়ার্টারে আর যারা এসেছিলেন তারা কেউই থাকতে পারেননি। এখন ওই রেল কোয়ার্টারকে কনডেমড বলে ইন্ডিকেট করেছে। রেল চেয়েছিল ওটা ভেঙে দিতে, কিন্তু যেসব মিস্ত্রিরা ওখানে কাজ করতে এসেছিল তারা কেউ করতে পারেননি। এখন কোয়ার্টারের চারিদিকে বড় বড় গাছপালা হয়ে সামনেটা প্রায় ঢেকে গেছে। এখনো যখন দিনের বেলাতেও ওই রাস্তা দিয়ে যাই দাদা, সমস্ত শরীরটা কেমন যেন করে। ভুলতে পারিনি এখনো সেদিন রাতের কথা। এরপর থেকে আজ পর্যন্ত কখনো কোনো কোয়ার্টারে
শোবার জন্য আমি বা সৌরভ কেউই রাজি হইনি। এরপরে সুরজিৎ আরও বলছে যে ঘটনাটা ভালো লাগলে পড়ে সবাইকে শুনিও। সত্যি এই ঘটনাটা খুব ভালো লেগেছে আমাদের। মানে সবসময় যে হররটা একদম সামনে কেউ চলে আসবে, কোনো একটা অদ্ভুত শরীর, একটা বিকৃত দেহ, একটা বিকৃত মূর্তি চলে আসবে, এরকম নয়। ভয়টা কিন্তু এই ভাবটা থেকে আমার মনে হয় বেশি আসে যে কিছু আছে কিন্তু দেখা যাচ্ছে না, কিছু আছে যে সেটার অস্তিত্ব টের পাওয়া যাচ্ছে, কিন্তু আমরা তাও ঠিক বুঝে উঠতে পারছি না, আমরা তাও ঠিক সেটাকে আমাদের ইন্দ্রিয়ের দ্বারা পরখ করতে পারছি না। এই জিনিসগুলো কিন্তু ভয়ের মাত্রাটা আমার মতে অনেকটা বাড়িয়ে দেয়। আচ্ছা, সুরজিৎ এরপরে লিখছে, আশা করি চিত্তরঞ্জনের কোনো শ্রোতা শুনলে আমার সাথে একমত হবেন এবং তারাও নিজেদের কোনো না কোনো অভিজ্ঞতার কথা তোমাদের সাথে ভাগ করে নেবেন। তো এখানেই সুরজিতের মেলটা শেষ হচ্ছে। আর আমিও সুরজিতের শেষ কথাটার সাথে একেবারে একমত যে চিত্তরঞ্জন থেকে যদি কেউ এই ঘটনাটা বা এই এপিসোডটা শুনছেন বা শুনে থাকেন, তাহলে আপনাদের কাছেও যদি এরকম ভৌতিক বা অলৌকিক বা এরকম গা ছমছমে স্কেয়ারি ক্রিপি ইনসিডেন্টস থাকে, আপনাদের কালেকশানে থাকে, আপনাদের দাদুর মুখে শোনা, দিদুর মুখে শোনা, বা আপনাদের নিজের সাথে ঘটে গেলে তো আর কোনো কথাই নেই, তাহলে কাইন্ডলি আমাদেরকে পাঠিয়ে দেবেন submit.221b@gmail.com-এ। দ্যাট ইজ submit.221b@gmail.com। চলে যাচ্ছি পরবর্তী ঘটনায়। চলে এসছি আজকে থার্ড এবং লাস্ট ইনসিডেন্টে। এটা পাঠিয়েছে আমাদের সাবস্ক্রাইবার দীপায়ন মণ্ডল। সেও মেইল করেছে। আপনারাও যদি গল্পগুলো পাঠাতে চান তাহলে পজিটিভলি মেইল করবেন submit.221b@gmail.com-এ। ডিসক্রিপশনেই এই ইমেল আইডিটা দেওয়া আছে। আমি মেইলটা পড়ছি আর দেরি না করে। শ্রদ্ধেয় প্রত্যয় দাদা ও সুমিতেন্দ্র দাদা, প্রথমেই আপনাদের দুজনকে সশ্রদ্ধ প্রণাম। তুমিও প্রণাম নিও দীপায়ন। 221B হ্যারিসন রোড চ্যানেলটা আমাদের মতো অনেকের কাছেই শুধুমাত্র একটা ইউটিউব চ্যানেল নয়, বরং রাতের নিলিবিলিতে শোনা কিছু অচেনা অথচ খুব চেনা মানুষের গল্প। আপনাদের কণ্ঠে গ্রাম, মানুষ আর নীরবতার যে অনুভূতি উঠে আসে, সেটা বিশ্বাস করেই এই ঘটনাটা আপনাদেরকে লিখছি। আমরা এবার এই ঘটনাটা শুনে নেব প্রত্যয়ের গলায়। ঘটনাটা দক্ষিণ 24 পরগনার লক্ষ্মীকান্তপুর গ্রামের। জায়গাটা এখন একটু শহরের ছোঁয়া পেলেও তখন পুরোপুরি গ্রাম ছিল। চারিদিকে ধানক্ষেত, মাঝখানে সরু মেঠো রাস্তা, আর সন্ধ্যা নামলেই যেন গ্রামের বাতাসটাই বদলে যেত। দিনের বেলা যতটা চেনা, রাত নামলে ঠিক ততটাই অচেনা। আমাদের পরিবার খুব বড় নয়, বাবা, মা, আমি আর আমার কাকা সমেত। কাকা গ্রামের লোক, শহুরে চালচলন নেই, খুব কম কথা বলেন, কিন্তু আশেপাশের সব কিছু খুব গভীরভাবে লক্ষ্য করেন। ছোটবেলা থেকেই দেখেছি কাকা রাতে অকারণেই ঘরের দরজার বাইরে বসে থাকেন, কখনো উঠোনে, কখনো পুকুর পাড়ে। তখন বুঝতাম না, এখন বুঝি। গ্রামের মানুষ রাতকে একটু আলাদাভাবে দেখে। এই ঘটনাটা বর্ষাকালের। টানা কয়েকদিন বৃষ্টি হয়েছে। লক্ষ্মীকান্তপুরের পাশের খালগুলো ফুলে উঠেছে। পুকুরের জল একেবারে কিনারা ছুঁই ছুঁই। রাতে বিদ্যুৎ থাকলেও আলোটা ঝিমুনি ধরা, মাঝে মাঝে চলে যাচ্ছিল। সেদিন রাত আনুমানিক 11:30। হঠাৎ বাইরে থেকে কেউ আমাদের নাম ধরে ডাকছিল। গলা কাঁপা, ভেজা। বাবা দরজা খুলতেই দেখা গেল পাশের পাড়ার হরিহর কাকু। তার মা প্রায় 80 বছরের বৃদ্ধা, হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়েছেন। কথা জড়িয়ে যাচ্ছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। গ্রামে তখনও অ্যাম্বুলেন্স আসা মানেই অনেক বড় ব্যাপার। ফোনে চেষ্টা করেও কোনো সাড়া পাওয়া গেল না।
রাস্তার অবস্থা এমন, গাড়ি ঢুকবে কিনা সন্দেহ। সবাই তখন দিশেহারা। ঠিক তখনই কাকা সমেত চুপচাপ ঘরের ভেতর ঢুকে নিজের পুরনো টর্চটা বের করলেন। তারপর সাইকেলটা উঠোন থেকে টেনে আনলেন। কেউ কিছু বলার আগেই বললেন, পাকা রাস্তা পর্যন্ত নিয়ে যেতে হবে, ওখান থেকেই কিছু একটা ব্যবস্থা হবে। রাত তখন প্রায় 12টা। বৃষ্টি একটু কমেছে, কিন্তু রাস্তা পুরো কাদায় ভরা। কাকা সেই বৃদ্ধাকে সাইকেলের পেছনে বসালেন। বাবা আর আমি শুধু টর্চ নিয়ে সঙ্গে রওনা দিলাম। গ্রামের ওই রাস্তাটা দিনের বেলা যত সহজে পারাপার করা যায়, রাতে ঠিক ততটাই ভয় ধরায়। চারপাশে ধান ক্ষেত, মাঝে মাঝে জল জমে আছে। দূরে শেয়ালের ডাক, কাছেই ঝিঝি পোকার শব্দ। টর্চের আলো পড়লেই কাদার উপর জল চিকচিক করে উঠছে। এক সময় মনে হচ্ছিল শুধু আমরা তিনজন নই, আরও কেউ যেন অন্ধকারের ভেতর থেকে আমাদের দেখছে। আমি বারবার পেছনে তাকাচ্ছিলাম। কাকা কিন্তু একবারও থামলেন না। সাইকেলের চেন কাদায় আটকে গেলেও নিজে হাতে পরিষ্কার করে আবার চললেন। একটা জায়গায় এসে কাকা হঠাৎ থামলেন, বললেন, এইখানটা সাবধানে, এই পুকুরে আগে অনেক ঘটনা হয়েছে। তিনি আর কিছু বললেন না, কিন্তু ওই জায়গায় দাঁড়িয়ে হঠাৎ একটা ঠান্ডা হাওয়া বয়ে গেল। বৃদ্ধা তখন অচেতন, বাবার কপালে ঘাম, আমার গলা শুকিয়ে আসছিল। শেষমেশ পাকা রাস্তায় পৌঁছানো গেল। সেখান থেকে এক ভ্যান ধরে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সৌভাগ্যক্রমে বৃদ্ধা বেঁচে যান। কিন্তু ঘটনার এখানেই শেষ নয়। এরপরের কয়েকদিন কাকা সমেত রাতে আর ঘুমাতে পারছিলেন না। মাঝরাতে উঠে উঠোনে বসে থাকতেন। একদিন আমি সাহস করে জিজ্ঞাসা করলাম। কাকা শুধু বললেন, কিছু রাস্তা আছে যেগুলো মানুষ শুধু শরীর নিয়ে পার হয়, মনটা থেকে যায়। আজও লক্ষ্মীকান্তপুরে সেই রাস্তা আছে। দিনের বেলা কেউ কিচ্ছু বোঝে না, কিন্তু রাত হলে গ্রামের লোকজন ওই পথটা এড়িয়ে চলে। এরপরে দীপায়ন আরও লিখছে যে এই ঘটনাটা হয়তো খুব নাটকীয় নয়, কিন্তু গ্রাম বাংলার নীরবতা, দায়িত্ব আর অদ্ভুত অনুভূতির মধ্যে দিয়ে এটা আমাদের পরিবারের মধ্যে একটা গভীর ছাপ রেখে গেছে। মনে হলো আপনাদের চ্যানেলে বলা গল্পগুলোর সঙ্গে কোথাও যেন এই অভিজ্ঞতাটার একটা মিল আছে। আপনারা যদি কখনো এই ঘটনাটা বলার যোগ্য মনে করেন, তাতেই আমার লেখা সার্থক হবে। ভালো থাকবেন দাদা, আপনাদের কণ্ঠে আরও অনেক এরকম ঘটনা শোনার অপেক্ষায় রইলাম। ঘটনাটা সিলেক্ট হলে প্লিজ জানিও নিচের নাম্বারে। শুভেচ্ছা ও প্রণাম সহ দীপায়ন। নিচে দীপায়ন ওর কন্ট্যাক্ট ডিটেলসটা দিয়েছে, সেটা আমি আর এখানে শেয়ার করছি না। কিন্তু আমার মনে হয় এই লাস্ট ইনসিডেন্টটা আইডিয়ালি একটা পারফেক্ট ক্রিপি ঘটনা গ্রাম বাংলার থেকে, একদম মানে খাঁটি একটা ঘটনা গ্রাম বাংলার। এরকম ঘটনাই কিন্তু আমরা বেশিরভাগ ছোটোবেলায় দিদুদের দাদুদের মুখে শুনতাম। শীতকালে যে দুপুরবেলায় যখন মাদুর পেতে ছাদে বসে থাকতাম রোদের মধ্যে, বা বারান্দায় বসে থাকতাম, এরকম অনেক ছোট ছোট জিনিস কিন্তু দাদু দিদুদের মুখে উঠে আসতো। তারা আমাদেরকে ভয় পাওয়ানোর জন্য বা আমাদেরকে এন্টারটেন করার জন্যই কিন্তু এই জিনিসগুলো বলতেন, বা হয়তো তারা এই জিনিসগুলো ফেস করেছে, বা তখনকার দিনে হয়তো গ্রামের লোকেরা এই জিনিসগুলো ফেস করতো। সত্যি আমি নিজে কোনোদিনও এরকম কিছু ফেস করিনি, সামান্য রকম করেছি, তবে এরকম ম্যাসিভ
কখনোই কিছু নয়। তো সেটা না হয় আরেকদিন শেয়ার করব, তোমরা যদি চাও পরে শেয়ার করব। আপাতত আজকে আমাদের এই 3টে ঘটনাই শেয়ার করলাম। তোমাদের কেমন লাগছে আমাদের এই নতুন সিরিজটা অবভিয়াসলি কমেন্ট করে জানাবে। ভিডিওটা যদি ভালো লাগে হাইপ করতে ভুলবে না। আর তোমরাও যদি নিজেদের কোনো ঘটনা পাঠাতে চাও তাহলে আমাদেরকে মেইল করতে হবে submit.221b@gmail.com, দ্যাট ইজ submit.221b@gmail.com, সব কিছু লোয়ার কেস মানে স্মল লেটার্সে। তাহলে আজকের মতো এখানেই গুটিয়ে ফেলি। তাহলে দেখা হচ্ছে আবার ঘটনাটা সত্যির পরের পর্বে, যেটা আসবে নেক্সট উইকে। শুভরাত্রি।